ফোন নিয়ে সোজা মার ঘরের দিকে রওনা হলাম। তন্ময় ভাই ফোন কিনে দিয়েছেন, সেটা তো দেখাতে হবে, না হলে পরে আবার এটা নিয়ে কথা উঠবে। ঘরে ঢুকতে নিয়েও ঢুকলাম না তাদের আলোচনা শুনে। হ্যাঁ ধরলাম, তন্ময় অরুকে পছন্দ করে, বিশ্বাস করে নিলাম। বড় ভাই মেনে নেবেন, কিন্তু ভাবি তার একমাত্র ছেলে, যে ছেলের জন্য বাড়িতে প্রস্তাব আসে বড়সড় ঘর থেকে, কাজে পড়ালেখায় সব দিক দিয়ে উন্নত, সেই ছেলের জন্য সে অরুকে চাইবে। হ্যাঁ ভাবি ভালোবাসে অরুকে, কিন্তু সেটা মেয়ের মতো। তার ছেলের বউ হিসেবে সে অরুকে মন থেকে মানবে বলে মনে হয় না। আমাদের জন্য, ভাইয়ের জন্য মানলেও সে মনে মনে তার ছেলের জন্য আরও বড় ঘরের মেয়ে চাইবে। তোমার ভাবিকে এই মনে হয়? সে ওর জন্য পাগল। তন্ময়কে রেখে সে ওরুকে দেখেছে, অবশ্যই সে এতে সবচেয়ে বেশি খুশি হবে। আমার তো তা মনে হলো না। হবে কিভাবে উল্টাপাল্টা ভাবলে? তখন দেখলে না, যখন ভাই বলল তন্ময় অরুকে পছন্দ করে, সে কিভাবে চেঁচালো। সে একদমই মন থেকে অরুকে নিজের ছেলের বউ মানবে না। স্বামী আর ছেলের খাতিরে মানলেও মন থেকে না। তুমি থামবে? আমি দ্রুত থেকে চলে এলাম। রুমে যাবার পথে দেখলাম বড়মা রান্নাঘরে কাজ করছেন। আমার মনে কেমন নিমিষে অন্ধকার ছেয়ে এলো। সত্যি কি তাই? মা যা বললেন তা কি সত্যি? রুমে এসে বিছানায় বসলাম। মন আর সায় দিল না নতুন ফোন খুলে দেখার। আমাদের সুন্দর পরিবারটা কি ভেঙে যাবে? দুপুরে দীপ্ত এসে দরজা টোকাচ্ছে। গোসল দিয়ে কখন ঘুমিয়ে পড়েছিলাম খেয়ালই নেই। দরজা খুলে দিতেই বলল, ঘুম আর ঘুম, এত ঘুম পাও কই? হ্যাঁ, তুইও ঘুমা। আহ, আমার স্কুল আছে, দেন প্রাইভেট স্কুল আর প্রাইভেটের হোমওয়ার্ক, কত কাজ। আমি ওর ঝাঁকড়া চুলগুলো দু হাতে ধরলাম, সযত্নে তা গুছিয়ে দিতে দিতে বললাম, বেবি ট্যাক্সি, 1 ঘন্টা ঘুমোলে তোর পড়াশোনা পিছু হবে না, বরং আরও মন ফুরফুরে হবে। তুমি করো মন ফুরফুরে, আমার তো মন বহুত ফুরফুরা। বিয়ে খাবো তোমার আর তন্ময় ভাইয়ার। আহা, গাল দুটো আমার গরম হয়ে উঠেছে। কোনোভাবে জবাব দিলাম, অসভ্য, অযথা কথা বলবি না। অযথা কি? চাচ্চু বলেছেন তন্ময় ভাইয়ের ইঞ্জিনিয়ারিং শেষ হলেই বিয়ের কথা ভাববেন। ওয়াও, ভাইয়ার শেষ হতে মাত্র বছর, দিনকা চিকা, আহা না জবাবি। হঠাৎ দীপ্ত চেঁচালো। ফোন, ওয়াও, বলতে বলতে ফোন বক্স থেকে বের করলো। ছেলেটা ইস কি সুন্দর তন্ময় ভাই দিয়েছেন। এত বুঝতার তা বলার বাহিরে। লেটেস্ট মডেল। উফ, আমাকে গেমস খেলতে দিবে? অবশ্যই। দীপ্ত ফোনে ওয়াইফাই পাসওয়ার্ড টাইপ করছে। নির্ঘাত এখন গেমস ডাউনলোড দিবে। আমি ফ্রেশ হতে গেলাম। ইস, আমার অর্ধেক ঘুম সম্পূর্ণ না হলে মাথা ধরে। এই যে আপাতত মাথা ঘুরছে। কোনোভাবে ফ্রেশ হয়ে ঘুম ঘুম চোখ নিয়ে বেরোলাম। দীপ্ত তাড়া লাগালো। চলো, খেতে ডাকছেন। নিচে নেমে সর্বপ্রথম চোখ গেল সুমনার দিক। এ কখন আসলো? মেয়েটা পাগল হয়ে গেছে অযথা। বড়মা আমাকে দেখতেই বললেন, শালু, দ্রুত খেয়ে শেষ কর, আজ আমার সাথে শপিংয়ে যাচ্ছিস, রুবিও যাবে। চেয়ারে বসতে বসতে বললাম। হঠাৎ রুবি আপুর জবাব, আইরিনের জন্মদিনের পার্টি তনয় ভাইয়াকে জোর করে এনেছে, একদম মিস দেওয়া যাবে না। আচ্ছা, আইরিন হচ্ছে তন্ময় ভাইয়ের মামাতো বোন। খুবই ভদ্র। কয়েক মাস আগে এসেছিল, খুবই বনে ওর, আমার আর রুবি আপুর সাথে। দীপ্ত আর ওর তো লেগেই থাকে, দুজন দুজনের দুশ্মন যেন। আমি আর চোখে তাকালাম। তন্ময় ভাই খাচ্ছেন, এদিক সেদিক তাকাচ্ছেন না। সুমনা সদার মতো তার পাশে। মেয়েটা বারবার তাকাচ্ছে ভাইয়ার দিকে, খাবার এগিয়ে দিচ্ছে, টুকটাক কথা বলার চেষ্টা করছে। এই দৃশ্য দেখে আজ আর হাসি আসছে না, বরং বিরক্ত আর ভয় জাগছে। সুমনা যদি জানে তন্ময় ভাই আর আমার ব্যাপারটা, ও কিভাবে নিবে? তন্ময় ভাইয়ের প্রতি ওর অনুভূতি তো অপরিসীম। আমি তো সাক্ষী। বারবার তাকে দেখার প্রচেষ্টা, তার কণ্ঠ শোনার প্রচেষ্টা। কিভাবে কি হবে? তন্ময় ভাইয়ার কণ্ঠ শুনে হঠাৎ কেঁপে উঠলাম। তার হঠাৎ কণ্ঠ একদমই আশা করিনি। খাচ্ছিস না যে?
ডাইনিংয়ের সকলে আর চোখে তাকিয়ে আবারও খাওয়াতে মনোযোগী হলেন। ও আচ্ছা, মহারাজ ড্রাইভিং করবেন, তাই তার এত তাড়া। সেও যাচ্ছেন তাহলে। এদিকে ডান পাশে রুবি আপু তন্ময় ভাইয়াকে খোঁচাচ্ছেন আর বিড়বিড় করে কী সব বকছেন আর হাসছেন, অথচ সে রুবি আপুকে কিছুই বলছে না। বলবে কি, দুটো একই বয়সের, তাই তাদের যায়ও ভালো। সুমনার চোখে চোখ পড়তেই ও ইশারা করছে। আমি বুঝেও না বুঝার মতো খেতে লাগলাম। আমার আর এগুলো নিতে আর দেখতে ভালো লাগছে না, কেন জানি না। কিন্তু অন্য মেয়েদের আর তন্ময় ভাইয়াকে একসাথে আর ভাবি না, ভাববো না। সুমনা নিজেই বলল। আমিও যেতে চাই, যদি সমস্যা না হয়। বড়মা হাসলেন। সমস্যা কিসের, আসবে। সুমনা ঠোঁটে বিশ্বজয়ের হাসি ও ধীরে তন্ময় ভাইয়াকে বলল। তন্ময় ভাই, তোমার সমস্যা হবে না তো? তন্ময় ভাই হতে কোনো জবাব নেই, সে খেতে ব্যস্ত। সুমনা জবাব না পেয়েও হাসছে, হাসবেই তো, তার সাথে ঘোরার রাস্তা যে পেয়েছে। আমার আর যেতেই ইচ্ছে হচ্ছে না, সুমনা বারবার বলছে। আমাকে তন্ময় ভাইয়ের পাশে বসতে সাহায্য করিস, প্লিজ 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 অরু। আমি শক্ত মন নিয়ে তৈরি হচ্ছি। এ কি ধরনের জ্বালা, না পারছি বলতে আর না পারছি সইতে। ভেবে রেখেছি গাড়ির পেছনেই বসবো। সুমনা কেমন বারবার বলছে মেয়েটা কষ্ট পাবে, অথচ গাড়ির সামনে যেতেই বড়মা বললেন, সামনে বস। আর চোখে সুমনার দিকে তাকালাম, বেচারি ইশারা করেই যাচ্ছে। আমি ইনিয়ে বিনিয়ে বললাম, বড়মা মাথা প্রচণ্ড ধরেছে, ভাবলাম তোমার কাঁধে মাথা রেখে যাব। বড়মার মন গলে গেল। আচ্ছা আয় তাহলে, রবি যা, তনয়ের পাশে বস। সুমনাকে রাস্তা না দিয়ে রবি তন্ময় ভাইয়ের পাশে বসলো। কি আর করার, সুমনা ভাঙা মন নিয়ে পেছনে বসলো। আমি বড়মার কাঁধে মাথা রেখে চোখ বুজে, ওদিকে রবি আপু তন্ময় ভাইয়ের ক্লাস নিচ্ছেন। বিয়ে বিয়ে পাচ্ছে আমাদের তনয় ভাইয়ার, বাহ বাহ। তারপর সুমনাকে ইঙ্গিত করে বলল, সুমনা জানো কি হয়েছে? আমাদের হ্যান্ডসাম ভাইয়ার জন্য প্রস্তাব এসেছে, তাও আবার অফিসারের মেয়ের। বলেই হাসতে লাগলো। আর চোখে দেখলাম সুমনার মুখ একটুখানি। আমি ভাবলাম আবার বেশি না বলে ফেলি রুবি আপু। এদিকে এতক্ষণ পর মহারাজ কথা বললেন, ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে যাব। রুবি আপু হাসছে। বড় মা আসছেন, তোর কল্লাটা পিছে দিবেন। এবার সবাই হাসলাম, তন্ময় ভাই বাদে। খরুশ শপিংয়ে আমি বড়মার সাথে হাঁটছি, রুবি আপু পাশে, তন্ময় ভাই পেছনে, তো সুমনাও পেছন পেছন। দেখা গেল বড়মা প্রথমে বাড়ির বাচ্চাদের জন্য শপিং করলেন। 5-6টা ড্রেস নেওয়া হয়েছে বাচ্চাদের ক্ষেত্রে, সাথে দীপ্তর জন্য। এখন বড়দের জন্য কেনাকাটা বাকি। বড়মা বললেন, তোরা কি নিবি, পছন্দ করিস না যে? বড়মা রবি আপুকে ড্রেস নিয়ে দিলেন পছন্দের, আমি না করে দিলাম। আমাকে দিলে সুমনার কি হবে, বারবার বলার পরেও কিছুই নিলাম না। বড়দের জন্য কেনার ক্ষেত্রে অন্য দিকে যেতে হচ্ছে। হঠাৎ তন্ময় ভাই বললেন, অরু। আমি দ্রুত পিছনে ফিরলাম। জি। সুমনা তন্ময় ভাইয়ের সাথে ছিল। রবি আপু সুমনার হাত ধরে বলল, সুমনা চলো ড্রেস কালেকশন দেখি। পেছনে রয়ে গেলাম আমি একা তন্ময় ভাইয়ের সাথে। সে বললেন, আয়। বাধ্য মেয়ের মতো তার পিছু পিছু যাচ্ছি। কামিজ কালেকশনের দোকানে থামলেন। গলা আমার শুকিয়ে কাঠ, পছন্দ কর। হাজার কষ্টে আওয়াজ বের করলাম না, লাগবে না। সে আর জিজ্ঞেস করেননি, বরং নিজেই কিছু কামিজ দেখতে বললেন। পাশে আরও কাস্টমার এসেছে, খেয়াল করতেই সে আমার বাহু ধরে তার দিকে টান দিলেন। কাঁধ হতে আর হাত নামাননি, সেভাবেই ড্রেস পছন্দ করছিলেন। আমি শুধু আর চোখে তার দিকে তাকাচ্ছিলাম। বুকের মাঝে তীব্র ঝড় বয়ে যাচ্ছে, তাই অজান্তেই ফিরবার পথে সুমনা ভাইয়ার পাশে আগে বসেছে। উফ, মেয়েটা। রবি আপু আমার দিকে চোখ রাঙাচ্ছে। আমি কি করলাম? অবশ্য সে সুমনাকে পছন্দ করেন না, তার উপর যেভাবে তন্ময় ভাইয়ের পাশে
হাত নড়ছে না। আবার মধ্য রাস্তায় সুমনা আইসক্রিমের স্বর তুলল। তন্ময় ভাই সকলের জন্য আনলেন। এদিকে বাড়ি ফিরতেই রবি আপু আমাকে তার রুমে টেনে নিয়ে গেলেন। তুই জানিস না তনয় কেমন? ও কথা বলে না, বললে খেয়ে দিবে। সুমনা কেমন করছিল তুই দেখিসনি? তুই কিভাবে ওকে সুযোগ দিস তনয়ের পাশে থাকার? ও বারবার বলছিল। ও বললেই হয়েছে? তুই তনয়ের হাতে থাপ্পড় খেয়ে সোজা হবি, দেখিস। এখন সব আমার দোষ। সকলে ড্রয়িং রুমে উপস্থিত। বড় চাচু বলছেন, কাজ আছে আমার, যেতে পারবো না। তন্ময় আর রবিন যাবে সাথে, বাকি বাচ্চাদের নিয়ে নাও। বড়মার বিরক্তি কণ্ঠের জবাব, আপনার কখন সময় হয়? আপনার সময় হয় না, আপনার ছেলের সময় হয় না। দিন দুনিয়ায় অজুহাত দেখিয়ে রাজি করাতে হয় একজনকে। ঘরে বসে থাকি, এখন কাজ ফেলে জন্মদিন মানাতে যাব তোমার সাথে। আমার সাথে যাবেন কেন? বাইরে রেখে এসেছেন যাদের, তাদের সাথে যাবেন। বাইরে কাদের রেখে এসেছি? তোমার ভাইদের মতো ভেবে রেখেছ নাকি একটা ঘরে রেখে বাইরে আরো 2-4টে বিয়ে করব? বড়মা রেগে গেলেন। আমার পরিবার নিয়ে কথা তুলবেন না। থমথমে পরিবেশে শুধু চাচু আর বড়মার আওয়াজ। তন্ময় ভাই ছাড়া বাড়ির সকলে উপস্থিত, অথচ কেউই শব্দ করছে না, বরং চুপচাপ শুনছে। বড় চাচু বলতে নিচ্ছিলেন, মুহূর্তে তন্ময় ভাই হাজির। সে ফোনে কথা বলতে বলতে আসছেন। হ্যাঁ আসবো, এখনো বের হয়নি, বেরোবো। কল কেটে সে বড়মার দিকে তাকালেন। তৈরি হতে যাও, সময় নেই। ব্যাস, সে তার রুমের দিকে চলে গেলেন। বড় চাচু আর কথা বাড়ালেন না, ধূপধাপ শব্দে বাহিরে চলে যাচ্ছেন। তখনই মা মুখ খুললেন। সে এতক্ষণ যাবৎ চুপ ছিলেন, কিন্তু তার চেহারায় স্পষ্ট যে কিছু বলতে চাচ্ছেন। ছোট গলায় বড় মাকে অনুরোধ করলেন, ভাবি সুমনাকে সাথে নেওয়া যায় কি? সমস্যা না হলে আর কি, মেয়েটা যেতে চাচ্ছে। বড় মা খুবই শান্ত মানুষ এবং ধৈর্যশীল। সে হাসি মুখে জবাব দিলেন, সমস্যা কি? যাবে যেতে চাইলে এখনই তৈরি হতে হবে, তাহলে সন্ধ্যের পর বেরোতে হবে। সুমনা মার পিছু হতে হেসে ফেলল। সুন্দর চেহারায় তার মিষ্টি হাসি ফুটে উঠেছে। ধন্যবাদ বড়মা। অতঃপর রবি আপু যখন জানলেন সুমনা যাচ্ছে, সে তো সেই রেগেছে। বড় মা ধমক দিলেন, বাচ্চা মানুষ, যাবে যাক। বাচ্চা আরো? যদি তুই জানতি। তারপর আমার দিকে দাঁত কটমট করে বললেন, বুঝবি তুই কাঁদতে কাঁদতে দেখিস। যা, আবারও আমার দোষ? এখন না মার দোষ, সে না অনুমতি দিলেন, আমি তো দেইনি। আজীব। সকলে তৈরি আমরা, আপাতত শুধু সুমনার বাকি। আমি তৈরি থাকায় গাড়ির সামনে চলে আসলাম। তন্ময় ভাই, রবিন ভাই, দীপ্ত আর রবি আপু দাঁড়িয়ে ফোনে নিয়ে কথা বলছেন। আপাতত শুধু সুমনা আর বড়মা আসলেই হবে। দুটো গাড়ি বের করেছেন, নিশ্চয়ই একটা তন্ময় ভাই আর একটা রবিন ভাই চালাবেন। ভাবলাম দ্রুত রবিন ভাইয়ের গাড়িতে বসে পড়ি। সাধারণত ব্ল্যাকটা রবিন ভাই ব্যবহার করেন, তো আমি কানে ইয়ারফোন গুজতে গুজতে পেছনে আলগোছে বসে পড়লাম। পরপর রবি আপু আর দীপ্ত পাশে বসলো, কান থেকে ইয়ারফোন খুলে ফেললো। এদের নিয়ে শান্তি নেই পৃথিবীতে। রবি আপু গাড়ির জানালা খুলে রবিন ভাইকে ডাকলেন, ভাইয়া তুই বড় মা আর সুমনাকে নিয়ে আয়। রবিন ভাইয়ের হয়তো সমস্যা নেই, সে আরামসে চাবি দিয়ে দিলেন। তো বেরিয়ে যা, আমিও আসছি। তন্ময় ভাই গাড়ি স্টার্ট দিয়েছেন। দীপ্ত সামনে আয়। দীপ্ত লক্ষ্মী বাচ্চার মতো সামনে বসলো। তখনই সুমনা আর বড় মা বেরিয়েছেন। সুমনা দ্রুত দৌড়ে এসে বলেছে, আমি ওদের সঙ্গে যাব। রবিন ভাইয়ের জবাব, জায়গা নেই ওটাতে তেমন, এটা খালি। ততক্ষণে গাড়ি চলছে। রুবি আপু হাসছে। ক্লিঙ্গি একটা ক্রিচ বিহেভিয়ার, ধুর। দীপ্ত আমার ফোনে গেমস খেলছে আর চোখে তাকালো। মনে হয় সুমনা আপু তন্ময় ভাইকে পছন্দ করেন। তন্ময় ভাই এমন ভাবে তাকিয়েছেন দীপ্তর দিকে যে দীপ্ত ফোন দ্রুত সরিয়ে ফেলল।
আরে আমি একা বলছি, রবি আপুও বলছিল মেয়েটা তোমার সাথেই। দীপ্ত চুপ হয়ে গেল। আমি জানালার বাহিরে তাকালাম। সত্যি বলতে ইদানিং তন্ময় ভাইয়ের নামের পাশে অন্য মেয়েদের নাম কেমন সহ্য হয় না। আবার তন্ময় ভাইয়ের আশেপাশে আমি থাকতে পারি না, সব দিক দিয়ে জ্বালা। এ কেমন অদ্ভুত অনুভূতি। যেখানে যাচ্ছি সেটা হচ্ছে তন্ময় ভাইয়ের নানু বাড়ি। বিশাল সেই বাড়িতে থাকেন তন্ময় ভাইয়ের 4 মামা, তাদের বউ, বাচ্চা আর নানু। হ্যাঁ, তন্ময় ভাইয়ের নানি এখনো জীবিত। তার নানা মারা গিয়েছেন আজ হতে 4 বছর হচ্ছে। তখন তন্ময় ভাইয়ের যা অবস্থা ছিল তা নাই বা বললাম। বড় মা হচ্ছে সে বাড়ির 4 ভাইয়ের একমাত্র বোন। খুবই শৌখিনতায় বড় করা হয় তাকে। সে পায়নি এমন কিছুই নেই। এখন বড় মার বদলে সে বাড়িতে আদর পাচ্ছেন তন্ময় ভাই। সে প্রচুর প্রিয় ব্যক্তি সেখানে। সাধারণত তার নানু সে তন্ময় ভাইয়ের পাগল। তন্ময় ভাই ঢাকা হতে ফিরলে তাকে আগে তার নানুকে দেখে আসতে হয়, না হলে নানু নিজেই কল করে আসতে বলবেন। মাঝে মধ্যে নিজে রেঁধে তন্ময় ভাইকে খাওয়াবেন। এখনো সে তন্ময় ভাইকে কপালে চুমো খান, আর জড়িয়ে ধরলে তো ছাড়বেনই না। তারপর তার মামাতো ভাই বোনগুলো, এদের নিয়ে যাই বলবো কম। এক একটা খুবই অদ্ভুত। আজকে যাচ্ছি এদের রূপ দেখতে। গাছগাছালি ছাড়িয়ে যাওয়া হচ্ছে ভেতরে। বলা যায় তাদের বাড়ির অবস্থান এক জঙ্গলের ভেতর, যেখানে আশেপাশে দোকান, স্টল বা অন্য কোনো কিছু বাড়ি নেই। বিশাল জায়গা নিয়ে তাদের এই বাড়ি। বিশাল বাড়িটি সম্পূর্ণ পুরনো আমলের। তাও বাড়িতে কোনো পরিবর্তন আনেননি বা পুনরায় তৈরি করার সিদ্ধান্তও নেয়নি। বিশালত্ব গেট দিয়ে বাড়ির চারপাশ সম্পূর্ণ নিরাপদ করা, অথচ বাড়ির ভেতরে বর্তমান যুগ অনুযায়ী শৌখিনতায় ঘেরা। বাড়ির সামনে রয়েছে চিকন রাস্তা, যেখানে শুধু একবারে একটা গাড়ি চলাচল করতে সক্ষম। সেই রাস্তার দুপাশে ঘন গাছের সারি। বাহির থেকে দেখলে অনেকটা ভুতুরে বাড়ির অনুভূতি পাওয়া যায়। কিছুটা ভয়ঙ্কর ভীতু পরিবেশ। রাস্তা সম্পূর্ণ অন্ধকার, শুধু বাহিরে গাড়ির লাইটের আলো। দীপ্ত বলল, ওই যে পেছনে রবিন ভাইয়ের গাড়ি, তারাও চলে এসেছে। কিছুক্ষণের মাঝে আমরা আলোর দেখা পেলাম, তার মানে চলে এসেছি। বাড়ির সামনে লাইটস ব্যবহার করা। ধুমধাম গানের আওয়াজ শোনা যাচ্ছে, চেঁচামেচি তো আছেই। আমাদের গাড়ি পৌঁছাতেই অনেকে দৌড়ে দরজার সামনে আসছে। একজন আরেকজনকে চেঁচিয়ে ডাকছে। আমি, রুবি আপু আর দীপ্ত দেরি করে বেরোলাম। বেরোতেই আইরিন সামনে। বলেছিলাম না মেয়েটা চমৎকার ভালো? আজ দেখতেও মাশাল্লাহ লাগছে। গর্জিয়াস গাউন পরা, সাথে মাথায় ক্রাউন, তারপর গর্জিয়াস মেকওভার। মোট কথা অনেক প্রিটি দেখতে। আমাদের সাথে ওর ভালো যায়। কয়েকটা প্রচণ্ড অহংকারী বাব্বা, ওই যে দল বেঁধে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে। এদের ভাবসাব অন্যরকম, কিন্তু ব্যবহার ভালো। তেমন ক্লোজভাবে মেশা হয় না, যেমনটা আইরিনের সাথে হয়। এদিকে সোমানা খুবই মিশুক। কি সুন্দর ওদের সাথে কথা বলছে, অথচ এইটা কিন্তু ওর প্রথম দেখা সকলের সাথে, যেটা বোঝাই যাচ্ছে না। ইমপ্রেসিভ। এর মাঝে আমি কতবার তন্ময় ভাইয়ের দিকে তাকিয়েছি তা বলার বাহিরে। আমি তাকাই আর চোখে, আর সে তাকালে তাকিয়েই থাকেন। আমার মতো আর চোখে তাকান না। ব্যাপারটা মজার, কিন্তু আপাতত কিছুই মজার না। আইরিনের বান্ধবী আছে এখানে অনেকগুলো, সবগুলো তন্ময় ভাই আর রবিন ভাইয়ের দিকে তাকিয়ে। রবিন ভাই কথা বলছেন কয়েকটার সাথে, আর কয়েকটা তন্ময় ভাইয়ের আশেপাশে, কিন্তু সে কথা বলছেন না, মোবাইল হাতে দাঁড়িয়ে। রুবি আপু আমার কানে ফিসফিসিয়ে বললেন, আইরিনের বান্ধবীগুলোকে দেখ আর সুমনাকে দেখ, কি বেশরম। তনের সাথে সাথে হাসছে, কথা বলছে, আর তুই? তোর না ওর সাথে থাকার কথা? তোর হবু জামাই, থাক তুই। আচ্ছা, অথচ তুই? অনুভূতি আর লজ্জা মিশ্রিত কণ্ঠে বললাম, আমি কি করব? মানে তুই ওকে বলবি না তোদের ব্যাপারে? বেশি কিছু না,
তনয়ের ফোনে কল লিস্টে দেখিয়ে দিস, বুঝে যাবে। তারপরে যদি না শুধরয় এমন অপমান করব যে। থামো, ও জানে না বিদায় এমন করছে, আর ও সত্যি তন্ময় ভাইকে খুব পছন্দ করে। কি সুন্দর, তো ওর সাথে বিয়েটা দিয়ে দিই তনয়। আমি বড় সড় চোখ করে তাকালাম। কি জবাব দেশ নাই কেন? থাপ্পড় একটা দিয়ে কান ঝালাফালা করে ফেলবো। কথাটা বলেই রুবি আপু চেঁচালেন। তনয়। তন্ময় ভাই আসলেন। কি হয়েছে? রুবি আপু আমার দিকে তাকিয়ে অসহায় গলায় বললেন। আরো ভয় পাচ্ছে বেচারি। সে আমার দিকে তাকালেন, দীপ্ত কর্কশ কণ্ঠে বলল, চুন্নি মিথ্যে বলেছি, অরু আপু তেমন কিছুই বলেনি। ও উল্টো অরু আপুকে শেখাচ্ছে কিভাবে তোমার পাশে থাকা প্রয়োজনীয়। তখন রবি আপুর মুখ দেখার মতো ছিল। ভয়ঙ্কর তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলেন দীপ্তর দিকে। এরা এখানে এসেও থামছে না। অবশ্য আমি বেশ লজ্জা পেলাম, কি ভাববে এখন। অথচ তন্ময় ভাইয়ের জবাব ছিল, ও কি ফিয়েটার খায়? অন্যদের বোঝাতে হবে কেন? কথাটা বলেই ইশারা করলেন ভেতরে যেতে, আর সে চলে গেলেন। কথা বলতে বলেছে, কে এটা কে শয়তান।